ওনার আমরা আশা করি আরো ভবিষ্যতে উনি এই প্রোগ্রামগুলা আরো বিশাল এবং আরো বড় হবে, দেশ বিদেশের সব জায়গায় আপনার প্রচার হবে। কারণ মিডিয়ার জগৎ আসার পর মানুষ অনেক অজানা তথ্য অনেক শিখেছে, আমরাও শিখেছি, যে ফেসবুক আসার পর আমরা অনেক শিখেছি। তা আমরা তাই আশা করব যে কুইক ভিডিও চ্যানেল আরো দীর্ঘস্থায়ী হোক, দীর্ঘজীবী হোক। উনার সফলতা কামনা করি। উনার মাধ্যমে যেন দেশ বিদেশের মানুষে কিছু শুনি, উপকৃত হয় এবং প্রতিষ্ঠিত হয় এবং কিছু অভিজ্ঞতা হয়। ধন্যবাদ জনাব দিদারুল আলম সাহেব, আপনাকে। আপনার মতন একজন এত মহান ব্যক্তি আমার কাছে আসছেন, আমি ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাসের কথা বলে কুইক বিডি চ্যানেল। আমি আপনাদের সাথে আছি বিএম দিদারুল আলম আরজু। প্রতিবারের মতো আমরা একজন অতিথির ব্যবসা প্রতিষ্ঠানে এসেছি। প্রচন্ড গরম, 50 ডিগ্রি সেলসিয়াস আরবে। চলুন আমরা আমাদের অতিথির সাথে পরিচয় হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের আশীর্বাদে ভালো আছি। আপনাদের মতন যখন প্রবীণ এবং প্রভাবশালী আমার কাছে আসছেন, তাহলে অবশ্যই ভালো থাকার কথা। আমরা খুব ভালো লাগতেছে। আজকে আমরা একজন প্রবীণ ব্যবসায়ী প্রবাসের বাড়িতে আছে। আর আসলে ওনারা প্রবীণদের কাছে গেলে আমাদের ব্যক্তিগত আমার পক্ষ থেকে আমার মনে হয় যেন আমার মনটা একদম খুব ভালো লাগে। প্রবীণদের সাথে আমার বেশি চলাফেরা। ওনার আজকে হাসি দেখি, মুভমেন্ট দেখে ভালো লাগতেছে যে আজকে উনি খুবই হ্যাপি। আমরা তার সাথে পরিচয় পাবো। আবু তাহের মিয়াজি ভাই, আপনি কত বছর ধরে কাতারে আছেন? জি, আমি 1987। কত বছর মনে করেন 70 বছর তো হচ্ছে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময়। 1987 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার আমি কাতার আসি অবতরণ করছি। আমি আবু তাহের মিয়াজি ভাইয়ের স্মরণ শক্তি দেখতেছি খুব ভালো, টাইমিং এবং সবই মনে রাখছেন। যাই হোক, খুবই ভালো লাগতেছে। আপনি আসলে প্রবাস জীবন কিভাবে আপনার শুরু করলেন? আপনি প্রবাস জীবন শুরু করার তো হলো মানুষ স্বপ্ন থেকে হয়, যে স্বপ্ন ছিল প্রবাসে আসবো, নিজে প্রতিষ্ঠিত হব। স্বপ্ন তো সবাই দেখে, কেউ সফলতা পায়, কেউ পায় না। হ্যাঁ, আবার কারো স্বপ্নে থাকি যায়। কেউ অল্প দিনের মধ্যে স্বপ্ন বাস্তবায়ন হয়ে যায় না, আর কেউ দীর্ঘ অবিশ্রান্ত শ্রাবণের মতন সেই পরিশ্রম করতে আছে যে কিন্তু স্বপ্ন বাস্তবায়ন হয়নি। তারপর আমি আমার স্বপ্ন যতটুকু আমার প্রয়োজন ছিল না, আমার প্রয়োজন থেকে বেশিও হয় নাই, কমও হয় নাই। মোটামুটি আমি চলার মতন, নিজের জীবন জীবিকা চালাইবার মতন যতটুকু প্রয়োজন ততটুকু আমি সফল হয়েছি। কিন্তু আমি কোটি কোটি টাকার মালিক হইনি। হ্যাঁ, আমার বাড়ি গাড়ি হয় নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে অবস্থাতে রাখছে সেটাই ভালো। কারণ আমি কোটিপতি তো দেখি ভালো না, আমার এই ক্ষুদ্র এই প্রবাস জীবন লাইফে আমার চোখের সামনে অনেক কোটিপতি দেখেছি, আবার ওই ব্যক্তিকে আবার রোডপতি দেখেছি। মানে রাস্তায় অবস্থা ওইরকম হয়। হ্যাঁ, অবস্থা অনেক লোক কোটি কোটি টাকার মালিক, আবার তাকে আবার রোডপতি। কিন্তু আমি ওই আমার জায়গায় স্বাভাবিকভাবে আগে যেভাবে ছিলাম, কর্ম করে খাচ্ছি, এখনো কর্ম করে খাচ্ছি। সব মিলাই কর্ম করে আল্লাহর কাছে শুকর আদায় করছি। সর্বদা আমার কাছে সুস্থ রেখেছেন। জি, পড়াশোনা শেষ করে কি আপনি কি প্রবাসে আসার কি আপনার উদ্দেশ্য খেয়াল ছিল, না দেশে ব্যবসা বাণিজ্য করার খেয়াল ছিল? না, প্রবাসে আসার কারণ খেয়াল ছিল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনার ফ্যামিলিতে কয়জন সদস্য? আমার ফ্যামিলিতে আমার বাবার 8 সন্তান। জি। 4 বোনের মধ্যে 2 বোন আছে।
আর 2 বোন, 1 বোন ছোটবেলায় মারা গেছে। তাহলে আমার এখন আমরা 8 ভাই, 2 বোন জীবিত আছি, কমপ্লিট সুস্থ, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কি আপনার গ্রামের বাড়িতে আছেন না টাউনের বাড়িতে? না, আমি গ্রামকে ভালোবাসি, আমি গ্রামে আছি। কোথায় বাড়িটা, কোথায় আপনার? আমার বাড়ি, আমার 2টা অংশ কিন্তু। জি একটা অংশ আমার মূল হইল লক্ষ্মীপুর, রায়পুর। জি আমি আবার বাবার যে জন্মস্থান ওইখানে আছি। জি। আর আমার এখন বর্তমান আমার পুরা ফ্যামিলি চট্টগ্রাম ফটিকছড়ি মানে হেয়াকতে আছে। ওখানে তারা যে যেখানে আছে প্রতিষ্ঠিত, আলহামদুলিল্লাহ। জি জি। আচ্ছা আচ্ছা। আপনার থাকে না মানুষের যে আপনার শৈশব, মানে আপনার প্রবাসের আগে তো আপনার স্বদেশে যে একটা শৈশবে আপনার কি করার ইচ্ছা ছিল, আপনি কিরকম ছিলেন, আপনি আপনার শৈশবটা আমি জানতে চাই, এমনকি স্কুল লাইফটা আপনার। দেখেন, Share জীবনের এখন 62 মোর হয়ে গেছে না, পিছে স্বপ্ন অনেক থাকতে পারে, সেটাকে আর টানি লাভ নাই। সেটা আর কোন পিছের স্বপ্ন প্রথমে ছিল, সে স্বপ্ন এখন আর স্বপ্ন দেখিয়ে বাস্তবায়ন হবে না, কারণ বয়স। আর পিছের স্বপ্ন কি ছিল সেটা বলে আর কোনো জিজ্ঞেস করে লাভ নেই। অতীত, এখন অতীতে আমি কি লেখাপড়া করছি কিনা, চাকরি কোথায় করছি, সেটা চলে গেছে। প্রেজেন্ট যেটা আছে এখন সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, সামনে যে কঠিন আচ্ছা আছি। যদি প্রবাসে কোনো আপনার স্বদেশে কোনো স্মৃতি আপনার মনে আছে, কোনো স্কুল লাইফে আপনার ফ্যামিলিগত, আমরা শুনতে যাচ্ছি আর কি এখন, যদি একটু। আমার মানুষের তো স্মৃতি, অনেকের স্মৃতি থাকে। এখন কোন স্মৃতি আপনার শৈশবের অথবা স্বদেশে আপনি যে অনেক প্রবীণ, আপনি রাজনীতিবিদ। তবে হ্যাঁ, স্মৃতি খেয়াল আছে আমার কিছু 71-এর মুক্তিযুদ্ধের সময়, তখন আমি কিন্তু ছোট ছিলাম না, কিন্তু আমারও যদি বলেন আপনার বয়স কত সালে জন্ম নিয়েছেন, কিন্তু আমি জন্ম দিতে পারবো। আমার বাবার 12 জন সন্তান, কতজনের জন্ম তারিখ আমাদের আমলে। ওই যে তোমার বাবা ওই ক্ষেত থেকে ধান কাটতে গেছে, ওই সময় তুমি জন্ম হয়েছো। পরবর্তী আমার ছোট ভাইটা, তাদের জন্ম তারিখ লেখা আছে, কথা ঠিক আছে। বড় ভাই পর্যন্ত আর ছোট ভাই পর্যন্ত সীমাবদ্ধ, মধ্যগুলো ওদের কোনো হদিস নেই। এখন 71-এর কিছু স্মৃতি বলেন, আমরা শুনতে চাচ্ছি। যে আমাদের রায়পুরের একটা মাতৃছায়া হাসপাতাল আছে, মালিক অ্যাডমিন রইল বাহার, তার নানা। হ্যাঁ, আমার সামনে কিভাবে মৃত্যুবরণ করছে, এটা আমার আইজও তার মূল মূত্রের গন্ধটা মনে এখনো নাকে লাগিয়েছে না। যুদ্ধ চলাকালীন সময় চলা, তখন তো 71-এ এখনো অনেকে 71-এর জীবনী 71-এর কাহিনী বলতে পারলে তার মুক্তিযোদ্ধা কয়। 30 লক্ষ শহীদ হয়েছে, সবাই যুদ্ধ করে হয়নি না, গোলাগুলির মাধ্যমে অনেক লোক মারা গেছে। আমি এখানেও দেখেছি যে 71-এর ইতিহাস কেউ বলে তার বীর মুক্তিযোদ্ধা বলে ঘোষণা দেন। আমরা আমাদের দেশে একটা সুপারি বাগ আছে, একটা মগা সুপারি হয়। সুপারি যখন শেষ হয়ে যায়, লাস্ট একটা সুপারি আদা সিলি এটা বাজারে বিক্রি করতেন, এটার মগা সুপারি বলে। কথা বুঝাইতে পারছি? আমি দেখি না, একটা হলো টালি সুপারি, আরেকটা হলো বিজেন্ডা সুপারি, আরেকটা হলো কাঁচা সুপারির আদা সিলি, এটাতে মগা এখন নাই। তখন আমি পাশাপাশি, উনিও বিক্রি করতে বসছে, আমিও বিক্রি করছি। তখন দেখলাম যে ঠুস করে উনার কপালে দিয়ে একটা বন্দুক আওয়াজ, গুলি ঢুকলো, ফস করে ভিতর দিয়ে মদক সহ ঢুকে গেল না। কিন্তু আমার সামনে আমার বসাত, হ্যাঁ, আমি ছোট ছিলাম, আমি তখন বাজার সাথে করতে পারতাম। এটা কিন্তু আমার স্মরণীয়। তখন ওনার বড় মেয়ের নাম ছিল স্মৃতি, আমরা স্মৃতি করে দাদা বলতাম ওনাকে না। তো উনাকে মনে করেন না, যখন নিয়ে যাইতেছে, ওনার রক্তগুলাতে টপ টপ করে পড়তেছে, ওনার মলমূত্রের গন্ধ মনে আইজও আমার নাকে লেগে। এটা কিন্তু এটা মধ্যে কোনো গল্প না, কিছু না। আর যখন আমাদের পাশে এক কবরে 3টা লাশ দাফন করা হয় না, সেদিন আমি মানে কিভাবে লাশগুলা, আমরা ছোট আছি কবরে কিনা বসে রয়েছি, দাফরিস আর কিছু, এগুলো হইলো এর পরে অনেক কিছু স্মৃতি আছে মানুষের কর্মজীবনের।
দুঃখ বেদনা সেগুলো বলে কোনো লাভ নাই, ঠিক আছে। জি জি আর আরেকটা যেমন আমার এখানে একটা এখন দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু একটা আপনার দাগ ছিল, হ্যাঁ, এখানে যেখানে এরকম লম্বা, হ্যাঁ, হুম, এটা কিন্তু 71 গুলির আঘাত। জি তো এখন যদি বলেন আপনার তো মুক্তিযোদ্ধা, হুম, আমি তো মুক্তিযোদ্ধার কোনো বাতি যাওয়া না, ছাঁচা না, কারণ গুলি চতুর্দিক দিয়ে আসছে। 71 তখন আমার ছোট ভাই জন্মগ্রহণ করে, তখন আমার মা 2 দিন পর্যন্ত কষ্ট পাইছে না। জি তো আমাদের পাশের বাড়ি, আমাদের বাড়ির থেকে আরেকটু বিল আছে, বিলের ওই পারে ছিল আমার নানার বাড়ি। ওইখানে আপনার আমাদের বাজারে সব লোক ওইখানে আশ্রয় নিচ্ছে, হ্যাঁ, জি জি এখানে পাঞ্জাবিরা আসতো না। আমাদের দেশে একটা তালের কোঁদা আছে, তালের কোঁদা চিনেন? না না তাল গাছ দিয়া, জি তাল গাছের কাইটা এটা তালের কোঁদা বলা হয়। আচ্ছা তখন আমি ওইখান থেকে কাপড় চোপড় জিনিসপত্র নিতেছি, তখন আমার এখানে একটা তাপ লাগলো, আমি দেখলাম যে একটা তাপ লাগলো, ফিস করে একটা আওয়াজ করলো, কিন্তু আমি বলতে পারবো না যে এখানে যে আমার যে গুলি লাগছে না। পরবর্তীতে দেখি আমার এখানে রক্ত পড়তেছে, না রক্ত পড়তেছে, যে কোনো আঘাত খাইলে জি, 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 হ্যাঁ, হ্যাঁ, ছুরি আঘাত খাইলে আমি প্রথম বলতে পারবো আঘাত রক্ত রাখতেছে। তখন এটা দীর্ঘদিন পৌঁছেছে, পৌঁছার পরে এটা আমার অনেক এই যে দাঁড়িয়ে আগে হতে অনেকেই দেখছে এখানে, এটা কিন্তু 71 মুক্তিযোদ্ধার আচর কিন্তু। জি কিন্তু এখানে হাজারো লক্ষ বাঙালি আছে 71 কাহিনী বলে মুক্তিযোদ্ধা আচরও লাগেনি, কিন্তু আমি যদি বলি আমি মুক্তিযোদ্ধা, এটা গ্রহণ করে নিত। আমি যখন আমার চাচা তখন লন্ডন ছিল, ওই এলাকায় তখন সবচেয়ে বড় ঘর ছিল, ওরা কেউ ছিল না। আর আমাদের এখানে একজন শাহজাহান হাজি ছিল, এখানে চিনছেন মনে হয় না, চলে গেছে। উনার ফ্যামিলি কিন্তু পুরা সব মুক্তিযুদ্ধে ছিল, জি কিন্তু উনি কখনো কিন্তু এগুলা নিয়ে কাটাকাটি করেনি। তো আমার ওই সাজার ঘরের মুক্তিযোদ্ধারা আসি মিটিং করতো, কে কোন স্পটে যাবো। আমরা পোলাফাইন তো আমি বন্দুকের নালটা শুনতাম, বারুদের গন্ধ লাগতো, ভালো লাগতো বারুদের গন্ধ। তো আমার কোথায়, তো আমার টাকা দিতে যাইতে মুড়িলেন, আর ওই থেকে ওই তখনকার একটা বেলা বিস্কুট আছিল না, এই বেলা বিস্কুট, ওটা ওটা জানি এই বেলা বিস্কুট আর বিড়ি আনাইতো আমারে দিয়ে, এগুলো আমার স্মরণীয়। তাহলে তো আমি কি মুক্তিযোদ্ধার শাড়িতে আছি না? মুক্তিযোদ্ধার গান একটা গাইছে, সেও 1 গ্লাস পানি দিল, সে মুক্তিযোদ্ধা না? তো সেটা বলে কোনো লাভ না। আমি কোনো 71 কত মানুষ মারা গেছে, কত এগুলা আসলে এটা হইলো আমার এই স্মৃতিগুলো আমার একবার স্পষ্ট আমার খেয়াল আছে না। লাশ কিভাবে দিচ্ছে, পাট খেতের বিনতে লাশ ফুলা রয়েছে, পাট খেতে লাশ ফুলি রয়েছে, এগুলো কিন্তু আমার এই স্মরণীয়, বিশেষ মানে সবচেয়ে স্মরণীয় এই ধরনের ঘটনা। আর কর্মজীবনে ছোটবেলা থেকে লেখাপড়া যতটুকু ফার্সি করছি, অনেক ছোটবেলায় গড় ছড়া হয়েছে। এই কর্মজীবন অনেক কিছু ঘটেছে, অনেক কিছু জানি, সেটা বলে তো কোনো লাভ নেই। কর্মজীবন অনেক হয়েছে, কাতারে 36 বছরে আপনি কোন আমি কই, আমার তো বেশি না, উত্থান পতন অনেক কিছু হয়েছে, এগুলা হবে এইলো। আচ্ছা আচ্ছা, যাই হোক, আসলে তাহের মির্জি ভাই উনি 71 মুক্তিযুদ্ধে অনেক স্মৃতিচারণ করেছেন। আরেকটা আরেকটা ঘটনা আমরা শুনবো আপনার থেকে। আমি কিন্তু শুধু মুক্তিযুদ্ধটা দেখিনি, আচ্ছা, আমি 15 আগস্ট দেখেছি, তখন কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি আমি অবস্থান করছিলাম আমার বড় ভাইয়ের সাথে। সেদিন আমি দেখেছি যে 71 যখন 15 আগস্ট সেনাবাহিনীর যে দৌড়াদৌড়ি আর ভিতরে ছাপা আনন্দ। আমার বড় ভাইকে, তুই তাড়াতাড়ি আমাকে ময়নামতি এখান থেকে আসি একটা বাসে উঠাইছিস, তুই বাড়িতে চলে যা তাড়াতাড়ি না। আর এটা আমি দেখছি। পরে দেখলাম সারাটা দিন যেমন আসমানে সূর্য আছে, সূর্যের উপরে যেন মেঘ থাকলে যেরকম, এরকম চট্টগ্রাম শহরটা এরকম হয়ে গেছে। আপনার ইয়াতে ডবলমরি ফকিরাফুল বিল্লাভাড়া একটা ফাঁড়ি থানা আছিল না, ওইখানে একটা কনস্টেবল মারা গেছে। আর তখন চট্টগ্রাম ঢাকা কিন্তু 2 ভাগে বিভক্ত ছিল। আচ্ছা, চট্টগ্রামের খবর ঢাকাতে সম্প্রচার হইতো না, ঢাকার খবর চট্টগ্রাম সম্প্রচার হইতো না, 2 ভাগে। আর চট্টগ্রাম বেতার কেন্দ্রেতে একটাই মানে নাতে
ওই যে জিয়া বলতো জি ও আজগর আজগরে মার কলিজা সদাই আগুন জ্বলে, বনে কান্দে বন হরিণী কুকিল কান্দে ডালে আজগর রে মার কলিজা সদাই আগুন জ্বলে। এটা কিন্তু আমার এটা মানে খেয়াল আছে না, মানে আপনি সব স্মৃতি চালন করতে, সব স্মৃতি আপনার প্রায় দেখতেছি হ্যাঁ, স্মৃতি মনে হ্যাঁ, আছে। এগুলো আমার খেয়াল আছে। আমার কিন্তু বর্তমান প্রেজেন্ট কিন্তু অনেক কিছু খেয়াল থাকে না, কিন্তু অতীতে আমার অনেক কিছু খেয়াল থাকে। আচ্ছা আচ্ছা, বর্তমান থাকবে কিভাবে? বর্তমান তো আপনি তো বয়স হয়ে গেছে না, এখন বর্তমান স্মৃতিগুলো আপনার মনে থাকবে না। সুপ্রিয় দর্শক, আমরা অনেকক্ষণ আমাদের তাহের মিজি ভাই কাতার প্রবাসী, ওনার ব্যবসা প্রতিষ্ঠান এখানে টেলারিং দোকান, না এটা টেলারিং দোকান। আমরা অতিরিক্ত গরমের কারণে আমাকে আউটডোর শিডিউল ছিল, ওই শিডিউলে উনি আসতে পারেন। উনি আমাকে একটু কল করলো যে আপনি একটু আমার প্রতিষ্ঠানে এক কাপ চা খাওয়া যান। চা খেতে আসছে, আমাকে উনি আভোকাডো জুস খাওয়াইছে, এখনো আরো আছে জুস। উনি এখন আমাদের আসলে আমাদের এটা ব্যক্তিগত আমার অভিমত, যেটা আমাদের এটা চ্যানেল, এটা কোনো রাজনৈতিক ফেজ না। উনি মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি উনি চারণ করলেন, 71-এর 81-82-র অনেক স্মৃতি চারণ করলেন। আসলে এসব মুক্তিযুদ্ধের আসলেই সত্যিকার অর্থে এরা অনেক স্মৃতিচারণ করছেন। এদের কাছ থেকে আমরা রিয়েল ঘটনা যেগুলো, রিয়েল সত্যিকার কথা যেগুলো আমরা শুনতে পাবো। আমরা না শুনলে, না বুঝলে আমরা ভবিষ্যতে আমাদের যে পরের যে নেক্সট জেনারেশন তাদেরকে কিভাবে বলবো? আমরা এগুলো শুনতে ভালো লাগে, কিন্তু আমরা দেখি নেই। আমরা আমাদের পক্ষ থেকে আমাদের এই প্রবীণ রাজনীতিবিদকে, উনাকে অনেক 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 স্যালুট দিচ্ছি। আরেকটা প্রশ্ন আছে আমার তাহের মিজি ভাইয়ের কাছে, আমার বন্ধু মানুষ, উনি আমার খুবই মজার একজন বন্ধু, খুবই প্রিয় একজন বন্ধু মানুষ। আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনি বিভিন্ন এখানে এই দেশে এখানে সামাজিক সংগঠনের সাথে আপনি জড়িত, সোশিয়াল সংগঠন যেগুলোর সাথে জড়িত আছেন, এবং আপনি রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত আছেন, এবং কি বাংলাদেশ কমিউনিটির সাথে আপনি একজন খুবই সম্মানী একটা শহীদ, আপনি একটা আপনার রেসপেক্ট আছে। ওই জায়গা থেকে আপনাকে আমরা, ওই দায়বদ্ধতা থেকে আপনাকে আমরা প্রশ্ন করতে চাচ্ছি যে আমাদের যে সামনে আমাদের যে প্রবাসে যে কিছু কাতার প্রবাসী দুস্থ এবং অসহায় অবস্থা হয়ে পড়ে, যেমন বিভিন্ন রকমের সমস্যা, অসুস্থ হয়ে যান, এবং কি টাকা পয়সার সমস্যা হয়ে যান, কেউ কেউ মারা যান। মারা গেলে ওই প্রবাসীর ফ্যামিলিটা, পরিবারের যেই আর্তনাদ চিৎকার, যেটা একজন স্বামী প্রবাসী, একজন স্বামী হারা যে আর্তনাদ চিৎকার, কান্না, সেটা আমরা শুনেছি টেলিফোনে। ওদের জন্য যে আমরা প্রবাসীর জন্য মারা গেল, আমরা একটা দোয়া করে দিলাম, শেষ হয়ে গেল, কিন্তু আসলে ওই পরিবারটুকুর অবস্থা, একটা বাচ্চা, একটা ছেলে, একটা মেয়ে, ওই প্রবাসী স্ত্রীটার খোঁজ খবর আমরা কেউ রাখি না। আমাদের যেগুলো বিভিন্ন আঞ্চলিক সংগঠন এখানে আমাদের কাতারে আছে, ওদের ওই প্রবাসীদের জন্য আপনি যদি কিছু বলেন, আপনার তো বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, আপনার এ ধরনের কোনো কিছু আপনার খেয়াল দেল আছে কিনা আমরা আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে যে ব্যাপার প্রশ্ন করছেন, এগুলো বলতে গেলে অনেক লম্বা ছাড়া। এখন একটি সংগঠন, কয়েকজন ব্যক্তি সংগঠিত হইলে একটা সংগঠন, কিন্তু আমরা সংগঠন আছে কিন্তু সুসংগঠিত নেই। জি, আমরা যদি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আঞ্চলিক সংগঠন চট্টগ্রাম সমিতি, আমি নিজে দেখা চট্টগ্রাম সমিতি, সিলেট সমিতি, তারপরে যে আপনার এই নোয়াখালী সমিতি, ব্রাহ্মণবাড়িয়া সমিতি, মনে করেন আমরা এখন আমাদের বিভক্ত হয়ে গেছে, কিন্তু আমাদেরকে এখনো নোয়াখালী বলে না। জি, কিন্তু আমরা বৃহত্তর নোয়াখালী মিলাইয়া 50,000 লোক আছি না, বেশি আছে। যদি আঙ্গ ভিতর সংঘবদ্ধ থাকতো, আমরা প্রতি মাসে 1 টাকা দিলে প্রতি মাসে 50,000 টাকা হইতো। কিন্তু আমরা বক্তব্য দিতে, আমরা যখন যে কোনো সংগঠনে যখন আমরা বক্তব্য দিই, আমাদের এই সংগঠন শুধু আমাদের যে বিলাসিতা এবং আমাদের ফোকাসের জন্য, এই সংগঠন হচ্ছে আমাদের দেশ হত দরিদ্র, এখানে বিপদগ্রস্তদের পাশে দাঁড়ানো। প্রোগ্রাম শেষ, আবার 2-4-5 বছরের ভিতরে আর কোনো খবর নাই। এখানে আমাদের এখানে মসজিদে সুকনাদাতা মসজিদে পাঠান আছিল। মানে আপনি বলতে চাচ্ছেন পদ পদবীর জন্য এরা শুধু ফেজ দেখানোর জন্য শুধু খালি সংগঠন। এরপরে আমার সংগঠনের সেক্রেটারি কে, সভাপতি, এটাও চিনি না। তাই রাজনৈতিক সংগঠন বলেন, এখন আমি অনেক কিছু থেকে বিলুপ্ত না, কারণ আপনার এই অনেক কিছু থেকে আমি এখন নিজের, কারণ মরতে হবে, এখন আল্লাহমুখী হতে হবে।
কারণ প্রথম কথা হইলো কি, একটা সংগঠনের কমসে কম সুপার 5 তো 5 জন থাকে না, জি 5 জন বাদ দিলেন 3 জন তো মনে করেন আপনার সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক, এই 3 জনের মধ্যে ভালো সম্পর্ক নাই না, জি কেউ কাউকে জিজ্ঞাসা করে না। এখন আপনি একটা রাজনীতিটা বাদে দিলাম, সামাজিক সংগঠন যেটা, এটা করার উদ্দেশ্য হইল কি প্রবাসে একে অন্যকে আমাদের আঞ্চলিক, যে আমার নোয়াখালী বৃত্ত লোকের কোনো যেন বিপদগ্রস্ত হোক, যেটা হোক আমরা আমরা পাশে যেতে নাই। যেমন একটা দল আছে এখানে কোরআন শূন্য পরিষদ, কিন্তু 10 টাকা করি না, একটা লোক মারা গেলে 3000 লোক থাকলে এরা 10 টাকা করে দিলে কত টাকা হয়? অনেক টাকা, অনেক টাকা। কিন্তু আমাদের মধ্যে সেইটা নাই, কিন্তু সংগঠনের অভাব নাই। হ্যাঁ, কিন্তু সংগঠনের অভাব নাই। এখন এগুলা উদ্যোগ যে নিব, সর্বপ্রথম হইল কি, যদি আমরা কারোর জন্য বিপদগ্রস্ত মানুষের জন্য কিছু করতে চাই, বেশি না, বাই ফোর্স প্রতি মাসে আমরা 2 টাকা হলে দিতে হইব, বাই ফোর্স 2 টাকা হলে দিতে হইব। হ্যাঁ, আমরা 50,000 লোক আছি, 20,000 লোক আছি, হ্যাঁ 1 টাকা করে দিলে 20,000 হইতেছে না, জি কথা ঠিক আছে। আপনি না পাইবেন না, 1 টাকা হইলেও দিতে হইব, বাই ফোর্স, মাপ নাই। হ্যাঁ, তখন দেখবেন আমরা একটা লোকের কাজে আসছে। নাহলে এই সংগঠন প্রতি বছর খালি এই যে বিরিয়ানি গুলো আপনারা খান, হ্যাঁ এই যে একটা 5 স্টারে যে আপনারা প্রোগ্রাম করেন, এই পয়সাগুলা যদি হত দরিদ্র মানুষের বিলাই দিতেন না, লাভবান হইতো। কিন্তু এক একটা আপনারা প্রোগ্রাম, বেশিরভাগ আপনারা প্রোগ্রাম গুলো কোথায় করেন? হোটেলে, ইনডোরে করতে হয়, এদেশে কানুন যেটা নিয়ম। এসব কোন ওখানে ফকিনি হোটেলও করেন না আপনারা, কিন্তু বিলাসের কত 10,000, 15,000, 20,000, 12,000, 10,000, কিন্তু এই পয়সাগুলো যদি আপনারা বলেন না 6-7,000 রিয়াল থেকে উপরে, আমরা এমনি নর্মাল একটা প্রোগ্রাম করি, পরিচিত সভা করি সবার সাথে, কিন্তু আর পয়সাগুলো আমরা কিন্তু দেখা যায় ওইখানে আপনারা লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার রিয়াল খরচা করেন। কিন্তু কোন সংগঠন, কোন আইস পর্যন্ত এই যতগুলো সংগঠন যে আঞ্চলিক মানে সামাজিক কোন মানুষের কাজে আসছে, আপনি মনে করেন আপনি তো কয়েকটা সংগঠনের মধ্যে আছেন, আমি দেখছি গুটি কয়েকটা সংগঠন অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভিটি আছে তাদের। এখন আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন, আর বাকি সংগঠনগুলো আপনাদের চিন্তা চেতনাকে পরিবর্তন করেন, যে আমগো চিন্তা চেতনা নিজকে ফোকাস করা না, আমাদের চিন্তা চেতনা মানুষকে দেখানোর জন্য না, আমি এই পোস্টে ওই পোস্টে আছি, আমার চিন্তা চেতনা থাকবো জনকল্যাণের। অবশ্যই তখন দেখবেন আমার এই সংগঠন দিয়া আপনি দুনিয়া এবং আখেরাতেও পাইবেন, মানুষের উপকৃত হবে। যদি এখন যদি আপনার আঞ্চলিক সংগঠন চালাইতে হয়, একটা আপনার কয়েকজন মিলে একটা কমিটি তৈরি করেন, প্রত্যেকটা লোকে আমরা 1 টাকা করে আমরা দিয়ে, দেখবেন একটা লোকে বিপদগ্রস্ত, একটা ব্যবসা বাণিজ্য করতে পারে না, ধরো লজ্জাটা, একটা লোকে আকামা লাগাইতে পারে না, মানে আইডি রেনু করতে পারে না। এই আর রাজনীতি যেটা, সেটা এখন আর কোনো লাভ নাই। রাজনীতি এখন রাজার মধ্যে নীতি বলতে কিছু নেই, রাজার মধ্যে আছে, নীতির মধ্যে নাই। রাজনীতি এখন আপনার শুধু কি, আপনার সেলফি রাজনীতি ছাড়া আর কিছু নেই। মানে সেলফি যে করতে পারে, কেউ কি বুকে হাত দিয়ে করতে পারে। যেমন আপনি দল করেন কি বিএনপি, তো আপনি বুক হাত দিয়ে বলতে পারবেন? কথা কেউ বলতে পারেন আমি রাজনৈতিক সঙ্গে অফিসিয়াল ভাবে যদি আমার পদপদবী না থাকে, কিন্তু সেটা হলো নেতা, কিন্তু একটা দলের অন্তর্ভুক্ত, ভোট তো আমি অমুকরে দিই, তাহলে আমি করতে হইব আমি জিয়া রহমানরে পাঠ করি। কিন্তু কেউ কি বুকাতি করে, যেমন শেখ মুজিবের নীতি আদর্শ গণতন্ত্রের বিশ্বাস করি, শেখ মুজিবের রাজনীতি করে, আমি নেতা হবো, পদ হবে, আমার 2-4টা গাড়ি থাকবে, আমি ওর জায়গা দখল করবো, ওটা দখল করবো। বিএনপি রাজনীতিতে জিয়া রহমানের যে আদর্শ নীতি গঠনতন্ত্র রাখি গেছে, এই গঠনতন্ত্র মোতাবেক আমরা কেউ রাজনীতি করিনি। আমি ভালো বক্তা হবো, আমি ফোকাস হবো, আমার মনে করেন ফাড়ি ক্ষমতায় তার গাছ এটা কাটতে হইব, এই বাস স্ট্যান্ড দখল করবো, আমি ওই যে নদী দখল করবো, এই চিন্তা চেতনা। আর যারা এখন 2 নম্বর তেলবাজি করতে পারে, মানুষ বড় নেতা, সৎ রাজনীতিবিদ এখন রাস্তা খাইতে পারে না,
জি, এটা বাস্তব সত্য কথা বলছেন। মানে সততা, যদি সত্যিকার যে নেতার নীতি আদর্শ গঠনতন্ত্র নিয়ে রাজনীতি করে, তারা আজ রাস্তা রাস্তায় দুয়ারে, এদেরকে নেতারা ভাবতেই দেয় না। নেতার তেলের বোতল একটা লাগবেন, নেতারা তেল মাইলবেন, আপনার মূল্যায়ন আছে, আপনি সভাপতি, আমি সেক্রেটারি। আপনি যদি জানেন, আপনি খুঁজবেন কি আমার সেক্রেটারি হক আমার থেকে অজ্ঞ, তার দিয়ে ফানা নাইতে পারবো, তার দিয়ে ছা নাইতে পারবো। যদি শুনেন আপনি সেক্রেটারি নীতি রাজনীতির কিছু ইতিহাস জানে, আপনি এর উপর দিতেন না, আমার মাথার উপর টাক্কা লাগাইব। কথা ঠিক নেই। বুঝতে পারছি। আমার তাহের মিজি ভাই আমার সদ্য বড় ভাই, উনি আমার খুবই কাছের একজন মানুষ, আমার বন্ধু মানুষ। উনি আমাদেরকে 2-3টা ঘটনা বলছেন। একটা হচ্ছে সর্বপ্রথম কথা বলছেন যে উনি 71-এর রাজনীতি নিয়ে কথা বলছেন, স্মৃতিচারণ করেছেন। 71 আসলে সত্যিকার মুক্তিযোদ্ধারা অনেকেই মুক্তিযুদ্ধের খাতা থেকে বাদ পড়ে গেছেন, অনেকেই পিছে সরে আছেন বিভিন্ন প্রসঙ্গে। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। উনি যখন দেখছেন মুক্তিযোদ্ধা যখন লিস্ট তৈরি হচ্ছে, তখনই উনি দেখছেন বিভিন্ন রকমের লোক, আজেবাজে লোক যখন মুক্তিযুদ্ধের খাতার নাম লিস্ট করতেছেন, তখন উনি রাগেই উনি নিজে সরে গেছেন। মুক্তিযোদ্ধা, সত্যিকার মুক্তিযুদ্ধ যেটা, তার মূল্যায়ন সে ওখানে নাই। আরেকটা কথা বলছেন যেটা সংগঠন, যেটা প্রবাসের যে কিছু সংগঠন আছে, আঞ্চলিক সংগঠন, এই সংগঠনগুলো আমরা করি কল্যাণের কারণে, কিন্তু আসলে আমরা এই সংগঠনের নাম দিয়ে এটাতে আমরা সেলিব্রিটি হওয়ার জন্য এইসব সংগঠনগুলো করি। আরেকটা স্মৃতিচারণ করেছেন উনি আরেকটা কথা বলেছেন, যেটা রাজনীতিক যেটা আছে, নীতি যেটা, রাজ আছে কিন্তু নীতি নাই। রাজনীতির মাঠে যারা সত্যিকার রাজনীতিবিদ যারা, তারা অনেকেই অবঞ্চিত, লাঞ্ছিত। তো আমরা আসুন আমরা আজকে আমার এই তাহের মিজি ভাইকে আমরা সবাই, প্রবীণ একজন রাজনীতিবিদ, আসলে ওনারাই সবচেয়ে বড় সেলিব্রিটি। আসলে সত্যিকার তোমাদের, ওনারা মুক্তিযুদ্ধের সচক্ষে দেখেছেন, ওনাদেরকে আমরা সেলুট জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আজকে আমাদের এই কুইক বিডি চ্যানেলে এই প্রোগ্রামটি দেখতে পাবেন, কুইক বিডি চ্যানেল ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে এবং আমার ব্যক্তিগত পেজ ABM দিদার আলম পেজে। অন্য আরেকজন অতিথিকে নিয়ে আমরা আবারও আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক এবং শেয়ার, কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাদেরকে, আপনাকে যে আমার মতন একজন হত দরিদ্র। আরেকটু কথা আছে, আমাদের এই কুইক বিডি চ্যানেলের দর্শক এবং প্রবাসীর জন্য আপনি কিছু যদি বলার থাকে, আপনার সাজেশন থাকে, আপনি একটু বলে দেন। কুইক ভিডিও, আমি ধন্যবাদ জানাচ্ছি কুইক ভিডিও চ্যানেলকে, যে উনার মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে আজ দেশ বিদেশের অনেক মানুষের যারা অজানা তথ্যগুলো আজ প্রকাশ পাচ্ছে। আমরা আশা করি আরো ভবিষ্যতে উনি এই প্রোগ্রামগুলা আরো বিশাল এবং আরো বড় হবে, দেশ বিদেশের সব জায়গায় আপনার প্রচার হবে। কারণ মিডিয়ার জগৎ আসার পর মানুষ অনেক অজানা তথ্য অনেক শিখেছে, আমরাও শিখেছি, যে ফেসবুক আসার পর আমরা অনেক শিখেছি। তা আমরা তাই আশা করব যে কুইক ভিডিও চ্যানেল আরো দীর্ঘস্থায়ী হোক, দীর্ঘজীবী হোক। উনার সফলতা কামনা করি। উনার মাধ্যমে যেন দেশ বিদেশের মানুষে কিছু শুনি, উপকৃত হয় এবং প্রতিষ্ঠিত হয় এবং কিছু অভিজ্ঞতা হয়। ধন্যবাদ জনাব দিদার আলম সাহেব, আপনাকে। আপনার মতন একজন এত মহান ব্যক্তি আমার কাছে আসছেন, আমি অসংখ্য ধন্যবাদ তাহের মিজি ভাইকে, আমার অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।